এবার আমরা আলোচনা করব নগ্নবীজি উদ্ভিদ বা জিমনোস্পার্ম সম্পর্কে। প্রথমে আমরা নামের দিকে লক্ষ্য করি। নগ্নবীজি উদ্ভিদ, এখানকার নগ্নবীজি শব্দের অর্থ কী? নাম থেকে বোঝা যাচ্ছে বীজটা নগ্ন অবস্থায় থাকে বলে কিন্তু এদেরকে নগ্নবীজি বলা হয়। ব্যাপারটাকে আরও সহজ ভাষায় বুঝতে আমরা একটা আবৃতবীজি উদ্ভিদের কথা ভাবতে পারি, আমের কথা ভাবতে পারি। দেখা যায় আমের বীজটা কিন্তু শস্য দ্বারা আবৃত। একটা আমের বীজ শ্বাস দ্বারা কিন্তু আবৃত থাকে, এই জন্য আমকে কিন্তু আবৃতবীজি বলা হয়। কিন্তু নগ্নবীজি যারা, তাদের বীজটা নগ্ন অবস্থায় থাকে, বীজের উপরে কোনো শস্য থাকে না। মনে করো আম গাছে শুধু বীজগুলো ঝুলে ঝুলে আছে, এরকম উদ্ভিদকে কিন্তু আমরা বলতে পারবো হচ্ছে নগ্নবীজি। নগ্নবীজিকে ইংরেজিতে বলা হচ্ছে জিমনোস্পার্ম। জিমনোস্পার্ম শব্দটা কিন্তু অনেক প্রাচীন গ্রিক একটা শব্দ। জিমনোস্পার্ম শব্দটাকে প্রথম ব্যবহার করেছিলেন আমাদের উদ্ভিদ বিজ্ঞানে থিওফ্রাস্টাস। উদ্ভিদ বিজ্ঞানের জনক কিন্তু মনে করা হয় থিওফ্রাস্টাসকে। থিওফ্রাস্টাসই প্রথম জিমনোস্পার্ম শব্দটাকে ব্যবহার করেন। তিনি তার লেখা একটা বইয়ের মধ্যে জিমনোস্পার্ম শব্দটার উল্লেখ করেন। বইটার নামও তোমরা মনে রেখো, বইটার নাম হচ্ছে এনকোয়ারি ইনটু প্ল্যান্টস। তাহলে ইনকোয়ারি ইনটু প্ল্যান্টস এই বইয়ের মধ্যেই জিমনোস্পার্ম নামের শব্দটাকে প্রথম উল্লেখ করেন কে? থিওফ্রাস্টাস। আজ থেকে প্রায় 37.5 কোটি বছর আগে নগ্নবীজিরা পৃথিবীতে উৎপত্তি লাভ করে। সেই সময়টাকে বলা হয় প্যালিওজোয়িক এরার ডেভোনিয়ান পিরিয়ড। তাহলে নগ্নবীজি উদ্ভিদদের উৎপত্তি কখন? নগ্নবীজি উদ্ভিদদের উৎপত্তি আজ থেকে প্রায় 37.5 কোটি বছর আগের প্যালিওজোয়িক এরার ডেভোনিয়ান পিরিয়ডে। এই ঘটনাটা কতদিন আগে? 37.5 কোটি বছর আগে। নগ্নবীজি উদ্ভিদরা তাহলে কত আগে উৎপত্তি লাভ করে? 37.5 কোটি বছর আগে। কখন? প্যালিওজোয়িক এরার ডেভোনিয়ান পিরিয়ডে। কিন্তু নগ্নবীজি উদ্ভিদরা পৃথিবীতে সবচেয়ে বেশি বিস্তার লাভ করে বা সবচেয়ে বেশি রাজত্ব করতে পারে যে সময়টা, সবচেয়ে বেশি বিস্তার লাভ করে যে সময়টাতে, সেই সময়টাকে কিন্তু বলা হয় মেসোজোয়িক এরা। মেসোজোয়িক এরা, মেসোজোয়িক এরাতে এরা সবচেয়ে বেশি বিস্তার লাভ করে। এই শব্দগুলো তোমাদের একটু কঠিন লাগতে পারে যে প্যালিওজোয়িক, ডেভোনিয়ান, মেসোজোয়িক এগুলো আসলে কি। আসলে পৃথিবীর তো বয়স অনেক বেশি, পৃথিবীর বয়স প্রায় 450 কোটি বছর। এই দীর্ঘ সময়টাকে অনেকগুলো ছোট ছোট এরাতে ভাগ করা হয়, যেমন আর্কিওজোয়িক, প্রোটেরোজোয়িক, প্যালিওজোয়িক, মেসোজোয়িক এবং সিনোজোয়িক, এরকম অনেকগুলো এরাতে ভাগ করা হয়। প্রত্যেকটা এরাকে আবার অনেকগুলো পিরিয়ডে ভাগ করা হয়। এই পিরিয়ডগুলোকে আরও অনেকগুলো ভাগে ভাগ করা হয়, অতদূর যাচ্ছি না, তোমরা আপাতত মনে রেখো নগ্নবীজিদের উৎপত্তি প্যালিওজোয়িক এরার মধ্যে, কিন্তু এরা বিস্তার লাভ করে কখন? মেসোজোয়িক এরাতে। এবার আমরা নগ্নবীজি উদ্ভিদের সংখ্যা সম্পর্কে একটু ধারণা নেব। পুরো পৃথিবীতে এবং বাংলাদেশে কতগুলো নগ্নবীজি উদ্ভিদের প্রজাতি রয়েছে লক্ষ্য করো। আমরা নগ্নবীজি উদ্ভিদের প্রজাতির সংখ্যা সম্পর্কে একটু জানব। তবে আমরা আবৃতবীজি উদ্ভিদের প্রজাতির সংখ্যাটাও একটু জেনে নিব, যাতে আমরা কম্পেয়ার করতে পারি আবৃতবীজি বেশি নাকি নগ্নবীজি উদ্ভিদ বেশি। তাহলে যদি আমি আবৃতবীজি উদ্ভিদের কথাটা লিখে ফেলি, এটাই আগে লিখে ফেলি। পুরো পৃথিবীতে আবৃতবীজি উদ্ভিদ রয়েছে প্রায় 3 লক্ষ প্রজাতির। পুরো পৃথিবীতে আবৃতবীজি উদ্ভিদ রয়েছে প্রায় 3 লক্ষ প্রজাতির। এমনকি বাংলাদেশে, শুধু বাংলাদেশেই আবৃতবীজি উদ্ভিদ রয়েছে প্রায় 4000 প্রজাতির। এবার ব্যাপারটা যদি আমি নগ্নবীজির জন্য বলি তাহলে কেমন হবে দেখো তো। আমি যদি নগ্নবীজি উদ্ভিদের কথা ভাবি, নগ্নবীজি উদ্ভিদ পৃথিবীতে এবং বাংলাদেশে কত রয়েছে? পৃথিবীতে নগ্নবীজি উদ্ভিদ রয়েছে বিজ্ঞানীদের ধারণা 83টি গণ বা জেনাস,
নগ্নবীজি উদ্ভিদের 83টি গণ বা জেনাস এবং বিজ্ঞানীদের ধারণা 650 থেকে 721টি প্রজাতি, ইংরেজিতে বললে স্পেসিস। পুরো পৃথিবীতে নগ্নবীজি উদ্ভিদ রয়েছে 83টি গণ এবং নগ্নবীজি উদ্ভিদের প্রজাতির সংখ্যা 650 থেকে 721টি। বাংলাদেশের কথা যদি ভাবা যায়, বাংলাদেশে নগ্নবীজি উদ্ভিদ রয়েছে মাত্র 5 প্রজাতির। দেখো, ইম্পোর্টেড অনেক থাকতে পারে, কেউ বিদেশ থেকে আনতে পারে অনেক নগ্নবীজি উদ্ভিদ, প্রাকৃতিকভাবে কিন্তু 5টা প্রজাতি মাত্র বাংলাদেশে জন্মে। তাহলে বাংলাদেশে মাত্র 5টি নগ্নবীজি উদ্ভিদ রয়েছে, পক্ষান্তরে আবৃতবীজি উদ্ভিদ রয়েছে 4000 প্রজাতির। তার মানে দেখতে পেয়েছো যে নগ্নবীজি উদ্ভিদের সংখ্যা খুবই কম, প্রায় বিলুপ্ত প্রায় অবস্থায় এদের। আবার দেখো, পুরো পৃথিবীতে আবৃতবীজি উদ্ভিদ রয়েছে প্রায় 3 লক্ষ প্রজাতির, অথচ নগ্নবীজি উদ্ভিদ রয়েছে 650 বা 700। কত কম! কোথায় 3 লক্ষ, কোথায় 700? বুঝতে পারছো, নগ্নবীজি উদ্ভিদটা পৃথিবী থেকে কিন্তু কমে যাচ্ছে আস্তে আস্তে, হয়তো সামনে আরও কমে যাবে। এর অন্যতম বড় একটা কারণ হচ্ছে এদের বীজটা খুব বেশি প্রোটেক্টেড না, বীজের উপরে শক্ত কোনো কভার নাই, বীজের উপরে কোনো শস্য নাই, এই জন্য বীজ দ্রুত নষ্ট হয়ে যায়। বিভিন্ন প্রতিকূলতাতে আবৃত বীজেরা ভালো সার্ভাইভ করতে পারে। তুমি বলো তো, একটা নারিকেলের বীজ, নারিকেলের ভেতরে তো নারিকেলের বীজটা আছে, তো এই বীজটা কতখানি প্রোটেক্টেড অবস্থায় রয়েছে? নারিকেল কি সহজেই বিলুপ্ত হয়ে যাবে বলো? না, এর বিলুপ্ত হওয়া খুব কঠিন, যেহেতু শক্তিশালী একটা বীজ রয়েছে, শক্তিশালী বীজের কভার রয়েছে। কিন্তু নগ্ন বীজরা তো নগ্ন, এদের বীজের উপরে তো শক্তিশালী আবরণ নাই, এই জন্য কিন্তু এরা পৃথিবীতে খুব বেশি সুবিধা করতে পারছে না বর্তমানে। পূর্বে এরা পৃথিবীতে ছিল, ডাইনোসরদের যুগে, ওই যে মেসোজোইক এরাতে কিন্তু এরা খুব বেশি ছিল, কিন্তু আস্তে আস্তে এরা পৃথিবীতে কমে যাচ্ছে। বেশ কিছু নগ্নবীজি উদ্ভিদ বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রাকৃতিকভাবে জন্মে, সেই নগ্নবীজি উদ্ভিদগুলোর প্রাপ্তিস্থান নিয়ে আমরা একটু ছোট্ট আলোচনা করব। লক্ষ্য করো, বাংলাদেশে সবচেয়ে বেশি যে সাইকাসটা পাওয়া যায় প্রাকৃতিকভাবে জন্মে, তার নাম হলো সাইকাস পেকটিনাটা। কোথায় জন্মে বা কোথায় প্রাকৃতিকভাবে পাওয়া যায়? চট্টগ্রামের বারিয়াডালা পাহাড়ি অঞ্চলে। এটা মনে রাখতে হবে, অ্যাডমিশনের প্রশ্নতে এসেছিল সাইকাস পেকটিনাটা কোথায় পাওয়া যায়? চট্টগ্রামের বারিয়াডালা পাহাড়ি এলাকায় পাওয়া যায়। এছাড়াও সাইকাসের আরও কিছু স্পেসিস রয়েছে বা প্রজাতি রয়েছে, যেগুলো বিভিন্ন বাগানে বিভিন্ন জায়গায় মানুষ শখ করে হয়তো বিদেশ থেকে এনেছে, তারপরে বাংলাদেশে হয়তো বেশ কিছু পাওয়া যায়। তার মানে এই নয় যে সেটা প্রাকৃতিকভাবে জন্মে। এরকম কিছু সাইকাস রয়েছে, আমি একটু নামগুলো লিখি। একটা সাইকাসের নাম হচ্ছে সাইকাস সার্সিনালিস, আরেকটা সাইকাসের নাম হচ্ছে সাইকাস রেভোলুটা। সাইকাস রেভোলুটা, সাইকাস সার্সিনালিস, এগুলো বাংলাদেশে টুকটাক পাওয়া যায়, তবে প্রাকৃতিকভাবে জন্মে হচ্ছে সাইকাস পেকটিনাটা। কোথায় জন্মে? চট্টগ্রামের বারিয়াডালা পাহাড়ি এলাকায় পাওয়া যায়। তারপরে দেখো, আরেকটা নগ্নবীজি উদ্ভিদ যেটা বাংলাদেশে প্রাকৃতিকভাবে জন্মে, নাম হচ্ছে পোডোকার্পাস নেরিফুলিয়াস। পোডোকার্পাস নেরিফুলিয়াস, পোডোকার্পাস নেরিফুলিয়াস, এটাকে বাঁশপাতা নামে ডাকা হয়। বুঝতে পারছো, এই গাছের পাতাগুলো অনেকটা বাঁশের পাতার মতো বলে এই গাছটাকে বাঁশপাতা নামে ডাকা হয়। কোথায় জন্মে? চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেটের যে বনাঞ্চল রয়েছে সেখানে। আমরা জানি যে চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেটে পাহাড়ি বন থাকে, সেই পাহাড়ি বনের মধ্যে সাধারণত এই পোডোকার্পাস নেরিফুলিয়াসটা জন্মে। তারপরে দেখো নিটাম। নিটামের 3টা প্রজাতি বাংলাদেশের মধ্যে পাওয়া যায়। নিটাম কেমন উদ্ভিদ? কাষ্ঠল লতানো উদ্ভিদ, অর্থাৎ লতানো উদ্ভিদ, কিন্তু একদম দুর্বল লতানো উদ্ভিদও না, কাষ্ঠল লতানো উদ্ভিদ, মানে একটু শক্তিশালী লতানো উদ্ভিদ। যেমন আমরা হচ্ছে বাগান বিলাসের কথা জানি, বাগান বিলাস কিন্তু লতানো উদ্ভিদ, কিন্তু দুর্বল না, বেশ শক্তিশালী। আবার বেশ কিছু লতানো উদ্ভিদ রয়েছে খুব দুর্বল, কিন্তু ওরকম না। কোথায় পাওয়া যায় নিটামকে? চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেটের বনাঞ্চলে। একই কথায়, পোডোকার্পাসে যেখানে যেখানে পাওয়া যায়, নিটামও সেখানে পাওয়া যায়। নিটামের 3টা প্রজাতি বাংলাদেশে পাওয়া যায়। একটার নাম হচ্ছে নিটাম মন্টেনাম, আরেকটার নাম হলো নিটাম অবলঙ্গাম, আরেকটার নাম হলো নিটাম ল্যাটিফুলিয়াম। নিটাম মন্টেনাম, নিটাম অবলঙ্গাম এবং নিটাম ল্যাটিফুলিয়াম। আরেকটা নগ্নবীজি রয়েছে যেটা প্রাকৃতিকভাবে বাংলাদেশে না পাওয়া গেলেও বিদেশ থেকে এটাকে এত পরিমাণে আমদানি করা হয়েছে, এটাকে দেশের গাছ হিসেবে এখন বর্তমানে মনে করা হয়। সেই গাছটার নাম হলো ঝাউ গাছ। আমরা প্রত্যেকটা যে পার্ক রয়েছে, বাগান রয়েছে, সেখানে আমরা দেখতে পাবো ঝাউ গাছের কিন্তু আধিক্য। ঝাউ গাছ থাকেই সব বাগানে বা পার্কে। এই ঝাউ গাছেরই বৈজ্ঞানিক নাম হচ্ছে থুজা অরিয়েন্টালিস।
থুজা অরিয়েন্টালিস বা ঝাউ গাছ, এটাও বাংলাদেশে খুব অ্যাভেলেবল, তবে এটা আসলে বাংলাদেশে প্রাকৃতিকভাবে জন্মায়নি, আমদানি করা হয়েছে। এই যে বৈজ্ঞানিক নামগুলো, এগুলো তোমাদের একটু কঠিন লাগতে পারে, কিন্তু আমি তোমাদের বারবার বলেছি প্রত্যেকটা নামকরণের পেছনে কারণ থাকে, নামের অর্থ থাকে। আমি একটু সংক্ষেপে অর্থগুলো বুঝিয়ে দিই যাতে করে নামগুলো পড়তে বা মুখস্থ করতে তোমাদের ইজি হয়। এমন না যে নামের অর্থগুলো মুখস্থ করা লাগবে তোমাদের। দেখো, সাইকাস পেকটিনাটা এই নামটা কিভাবে এসছে। দেখো, সাইকাস এই নামটা দিয়েছেন কিন্তু থিওফ্রাস্টাস নামের বিজ্ঞানী। যখন ওই প্রথম নগ্নবীজে আবিষ্কার হয় তখনই কিন্তু থিওফ্রাস্টাস সাইকাস নামকরণটা করেন। সাইকাস শব্দের মানে হচ্ছে পাম গাছ। সাইকাস মানে পাম গাছ, আসলে সাইকাস গাছটা পাম গাছের মতো দেখতে, এই জন্য একটু ভুল করে হয়তো এটাকে সাইকাস নাম দেওয়া হয়েছে। পেকটিনাটা এই নামটা কেন? পেকটিন শব্দের মানে হলো চিরুনি। তো সাইকাস গাছের যে পাতা রয়েছে সে পাতাগুলোকে অনেকটা চিরুনির মতো দেখায়। তোমরা নিজেরাও দেখবে সাইকাস কিন্তু বিভিন্ন বাগানে পাওয়া যায়। সাইকাসের পাতাগুলো কিন্তু অনেকটা দুই মুখ চিরুনির মতো, চিরুনির মতো হওয়ার কারণে সাইকাস পেকটিনাটা নাম। আবার দেখো, এই যে সাইকাস সার্সিনালিস, সাইকাস রেভুলুটা, এই নামগুলো কিভাবে আসলো। সাইকাস সার্সিনালিস, সাইকাস অর্থ জানো তোমরা, সার্সিনালিস, এই সার্সিনালিস কথাটা এসেছে সার্কল থেকে। সার্কল মানে কি বলতো? সার্কল মানে তো চক্র, সার্কল মানে তো গোল চক্র। আসলে সাইকাস সার্সিনালিস যেটা, এর পাতাগুলো যখন কচি অবস্থায় থাকে পাতাগুলো কিন্তু কুণ্ডলিত হয়, গোল চক্করের মতো করে থাকে, এই জন্য সাইকাস সার্সিনালিস নাম। সাইকাস রেভুলোটা, সাইকাস অর্থ জানো তোমরা, রেভুলোটা এটার মানে কি? রেভুলেশনের অর্থ তোমরা ফিজিক্সে জানো, রেভুলেশন মানে হচ্ছে চক্র বা আবর্তন, ওই একই কথা। সাইকাস সার্সিনালিস, ওই সার্কেল মানেও আবর্তন, রেভুলেশন মানেও কিন্তু আবর্তন, মানে ওই যে কচি পাতাটা যে আবর্তন করে থাকে, চক্রাকারে থাকে, এই জন্য সাইকাস সার্সিনালিস বা রেভুলোটা নামগুলো দেওয়া হয়েছে। পোডোকার্পাস নেরিফুলিয়াস এই নামটা কেন দেওয়া হলো? লক্ষ্য করো, এই পোডো শব্দের মানে হচ্ছে পা, আর কার্পাস শব্দের মানে হচ্ছে ফল। আসলে নগ্নবীজি উদ্ভিদের তো ফল নাই, তবে ফলের মতো একটা বীজ পাওয়া যায়। আসলে এর বীজটা যদি তুমি দেখো, পোডোকার্পাসের বীজটা যদি দেখো, দেখা যাবে বীজটা অনেকটা এরকম এরকম অবস্থায় থাকে। দেখে মনে হয় বাচ্চাদের দুইটা পা। দেখো, এর ফলটাকে দেখে অনেকটা, ফল যদিও না, তারপর মনে করো ফলটাকে দেখে অনেকটা পায়ের মতো মনে হচ্ছে। বাচ্চাদের ছোট পা থাকে না, রান, আর হচ্ছে নিচের অংশ, পায়ের নিচের অংশ পায়ের মতো মনে হয় বলে নাম হচ্ছে পোডোকার্পাস। এদিকে নেরিফুলিয়াস শব্দের অর্থ কি? মনে রেখো, এই নেরি শব্দের মানে হলো নেরিয়াম। নেরিয়াম মানে হচ্ছে এক ধরনের গাছ, করবি নামের একটা ফুল রয়েছে, তার নামই কিন্তু নেরিয়াম। তো যাই হোক, করবি বোঝাচ্ছে, নেরি মানে হলো করবি বা করবির মতো গাছ, ফলিয়াস মানে হলো পাতা। মানে করবি গাছের পাতা যেমন, ওই পাতার মতো আসলে এই পোডোকার্পাস নেরিফুলিয়াসের পাতা। এর পাতাগুলো করবি গাছের মতো বা নেরিয়াম গাছের মতো, এই জন্য নেরিফুলিয়াস কথাটা ব্যবহার করা হয়েছে। বুঝলে আশা করি। এরপরে চলো আমরা নিটামের বেলায় চলে যাই। নিটাম, নিটামের তিনটা স্পেসিস রয়েছে। আগে আমি নিটামের অর্থটা বলি তোমাদের। নিটাম শব্দটি এসে নট থেকে। তোমরা জানো যে KNOT, নট নামের একটা শব্দ আছে। নট মানে হলো গিরা বা গিট্টু, তাই না? গিরা বা গিট্টু, এই নিটাম শব্দের মানে হচ্ছে গিরা বা গিট্টু। আসলে এদের যে কাণ্ডটা, এটা অনেকটা পাকানো দড়ির মতো দেখায়, গিরের মতো দেখায়, এই জন্য এটার নাম হলো নিটাম। এখন এই স্পেসিসগুলোর নাম কেন দেওয়া হলো? নিটাম অর্থ জানো তোমরা, মন্টেনাম শব্দটা এসেছে মাউন্টেইন থেকে, মানে হলো পাহাড় পর্বত। আসলে পাহাড় পর্বতের মধ্যে এই প্রজাতিটাকে প্রথম হয়তো পাওয়া গিয়েছিল, তাই এরকম নাম দেওয়া হয়েছে। তারপরে নিটাম অবলঙ্গাম, এই কথাটা কেন দেওয়া হয়েছে? এই যে লং কথাটা আছে না, লং মানে কিন্তু লম্বা। আসলে এই প্রজাতিটার পাতাগুলো বেশ লম্বা লম্বা, এই জন্য অবলঙ্গাম নামটা দেওয়া হয়েছে। তারপরে দেখো, নিটাম ল্যাটি ফোলিয়াম। ল্যাটি শব্দের মানে হলো চওড়া, ল্যাটি মানে হলো চওড়া, ফোলিয়াম মানে হলো পাতা। দেখো, এই যে ফোলিয়াস, ফোলিয়াম, ফোলিয়াম মানে কিন্তু পাতা, এটা মনে রেখো বায়োলজি পড়তে গেলে। ল্যাটি ফোলিয়াম তাহলে চওড়া পাতা। নিটামের এই প্রজাতিটার পাতাগুলো বেশ চওড়া, এই জন্য এটার বৈজ্ঞানিক নাম কিন্তু নিটাম ল্যাটিফোলিয়াম। তারপরে দেখো, সবশেষে ঝাউয়ের যদি বৈজ্ঞানিক নামটা দেখি, থুজা অরিয়েন্টালিস। থুজা শব্দটার অর্থ হচ্ছে স্যাক্রিফাইস। থুজা শব্দের অর্থ হচ্ছে কুরবানি, স্যাক্রিফাইস। পূর্বে, অনেক পূর্বে মানুষজন এই গাছটা তাদের যে সামাজিক অনুষ্ঠান রয়েছে, ধর্মীয় অনুষ্ঠান রয়েছে বা স্যাক্রিফাইসের অনুষ্ঠান রয়েছে, সেই অনুষ্ঠানে এই গাছটাকে কোনো কাজে ব্যবহার করত। স্যাক্রিফাইসের গাছ থেকেই থুজা নামটা দেওয়া হয়েছে। তারপরে দেখো, অরিয়েন্টালিস শব্দের অর্থ কি? অরিয়েন্টাল অঞ্চল কোনটা? পৃথিবীর একটা অঞ্চল হচ্ছে উত্তর অঞ্চল, আর একটা দক্ষিণ অঞ্চল, একটা হচ্ছে পৃথিবীর পূর্ব অঞ্চল, আর একটা কি পশ্চিম অঞ্চল। পৃথিবীর পূর্ব অঞ্চলটা অর্থাৎ এই যে এশিয়ান অঞ্চলটা, এশিয়া মহাদেশের বেশ কিছু অঞ্চলকে কিন্তু বলা হয় অরিয়েন্টাল অঞ্চল। তোমাদের একটা অধ্যায় রয়েছে
প্রথম পত্রের প্রায় শেষের দিকের অধ্যায় 12 নম্বর অধ্যায়টা, ওখানে বিভিন্ন পৃথিবীর প্রাণী ভৌগোলিক অঞ্চল নিয়ে আলোচনা করা হয়েছে। তো যাই হোক, মনে করো এই ভারত, পাকিস্তান, ইন্ডিয়া এই অঞ্চলগুলো বা আশপাশের বেশ কিছু অঞ্চল মিলেই হচ্ছে ওরিয়েন্টাল অঞ্চল। ওরিয়েন্টাল অঞ্চল মানে হচ্ছে এশিয়ান অঞ্চল। তো এশিয়ান অঞ্চলে যে গাছগুলো জন্মে তাদের নামের শেষে অনেক সময় ওরিয়েন্টালিস কথাটা থাকতে পারে। যেমন অনেক আমরা গাছের বৈজ্ঞানিক নামে আমেরিকানা কথাটা পাই না? আমেরিকানা কথাটা কেন পাই? আমেরিকা অঞ্চলে পাওয়া যায় তাই। তো যাই হোক, এভাবে আসলে নামকরণগুলো করা হয়েছে। এগুলো যে মুখস্থ করা লাগবে এমন না, নামগুলো তোমাদের কঠিন লাগে, আমি একটু সহজ করে দিলাম। এবার আমরা আলোচনা করব নগ্নবীজী উদ্ভিদ বা জিমনোস্পার্ম এর ক্লাসিফিকেশন। নগ্নবীজী উদ্ভিদগুলোকে মোট 4টা ডিভিশন বা বিভাগে ভাগ করা হয়। দেখো, নগ্নবীজী উদ্ভিদগুলোকে মোট 4টা বিভাগে ভাগ করা হয়েছে। তাহলে ডিভিশন বা বিভাগ কয়টা? ডিভিশন বা বিভাগ হচ্ছে মোট 4টি। এই যে এটা একটা হচ্ছে ডিভিশন বা বিভাগ, এটা হচ্ছে আরেকটা ডিভিশন বা বিভাগ, এটা আরেকটা, এবং এটা হচ্ছে আরেকটা ডিভিশন বা বিভাগ। নগ্নবীজী উদ্ভিদগুলোকে তাহলে মোট 4টা ডিভিশন বা বিভাগে ভাগ করা হয়। একটার নাম হলো জিঙ্গোফাইটা, আরেকটার নাম সাইকাডোফাইটা, আরেকটার নাম নিটোফাইটা, আরেকটা বিভাগের নাম হচ্ছে কোনিফেরোফাইটা। জিঙ্গোফাইটা, সাইকাডোফাইটা, নিটোফাইটা এবং কোনিফেরোফাইটা, মোট 4টা ডিভিশন বা বিভাগে ভাগ করা হচ্ছে। প্রত্যেকটা ডিভিশনের ব্যাপারে দু একটা করে তথ্য এমসিকিউ এ বারবার পরীক্ষায় আসে, সেগুলো আমরা একটু জেনে নিই। লক্ষ্য করো, আমরা যদি জিঙ্গোফাইটাতে যাই, জিঙ্গোফাইটা সাধারণত যে কোনো ডিভিশনের নামের শেষে কিন্তু ফাইটা থাকে। তোমরা এটা লক্ষ্য করে দেখবে, যে কোনো ডিভিশনের নামের শেষে ফাইটা থাকে, এটা শ্রেণীবিন্যাসের একটা নিয়ম। জিঙ্গোফাইটা এই ডিভিশনের মধ্যে একটি মাত্র প্রজাতি বর্তমানে বেঁচে আছে। অনেক প্রজাতি হয়তো ছিল, ওই যে আমি বলেছিলাম মেসোজোয়িক এরাতে সবচেয়ে বেশি নগ্নবীজী পৃথিবীতে ছিল, ওই সময় হয়তো অনেক প্রজাতি ছিল, কিন্তু বর্তমানে পৃথিবীতে মাত্র একটা প্রজাতি টিকে আছে জিঙ্গোফাইটা এই ডিভিশনের। সেই প্রজাতিটার নাম হচ্ছে জিঙ্গো বিলোবা। এবং নগ্নবীজীদের যা বৈশিষ্ট্য হওয়ার কথা, শুক্রাণুতে ফ্লাজেলা থাকার কথা, এখানে কিন্তু শুক্রাণুতে ফ্লাজেলা রয়েছে, অর্থাৎ এটা পিওর নগ্নবীজী বলা যায়। তাহলে জিঙ্গোফাইটা এই ডিভিশনের মধ্যে একটাই মাত্র সদস্য এখন পৃথিবীতে বর্তমান, সেটার নাম হচ্ছে জিঙ্গো বিলোবা। জিঙ্গো বিলোবা এই শব্দটার অর্থ তোমাদের একটু বলি। এই জিঙ্গো শব্দের মানে হচ্ছে সাদা। জিঙ্গো শব্দের মানে হচ্ছে সাদা, বুঝতেই পারছো এটা একটা জাপানিজ শব্দ। জিঙ্গো শব্দের মানে হচ্ছে সাদা। এখন এই বিলোবা শব্দের অর্থ কি? বিলোবার এই কথাটা বাই মানে হচ্ছে দুই, তোমরা জানো, আর লোব মানে হচ্ছে কি খণ্ড। আসলে জিঙ্গো বিলোবা যে উদ্ভিদটা রয়েছে, এদের যে ফলটা পাওয়া যায় সে ফলটা সাদা রঙের হয়। যদি এটা প্রকৃত ফল না, আমরা জানি এদের ফল হয় না, ওই বীজটাকে ফল হিসেবে খাওয়া হয়। এদের বীজটা বা এদের ফলটা সাদা রঙের দেখতে, এই জন্য জিঙ্গো নামটা দেওয়া হয়েছে। বি লোবা এই কথা দ্বারা তাদের পাতার কথা বোঝানো হচ্ছে। বি মানে হলো দুই, লোব মানে হচ্ছে খণ্ড, তার পাতাতে আসলে 2টা খণ্ড থাকে, পাতাটা 2 খণ্ডযুক্ত, এই জন্য তাদের বৈজ্ঞানিক নাম হচ্ছে জিঙ্গো বিলোবা। তাহলে এদের শুক্রাণুতে ফ্লাজেলা থাকে, খুব সহজ কথা আমরা বুঝলাম আশা করি। এবার চলে আসবো আমরা সাইকাডোফাইটা। বোঝাই যাচ্ছে সাইকাস টাইপের যে গাছগুলো রয়েছে তাদেরকে মিলে যেই বিভাগটা বা ডিভিশনটা বানানো হয়েছে তাকে কিন্তু বলা হচ্ছে সাইকাডোফাইটা। সাইকাডোফাইটাতে প্রায় 100টি প্রজাতি বর্তমানে পৃথিবীতে বেঁচে আছে, অর্থাৎ এটা বেশ ডমিনেন্ট অবস্থায় পৃথিবীতে পাওয়া যায়, অনেকগুলো প্রজাতি বেঁচে আছে। সাইকাডোফাইটার এই ডিভিশনের যত গাছ রয়েছে সবাইকে কিন্তু সাইকাডস বলা হয়, এদেরকে সাইকাডস বলা হয়। এবং এদের শুক্রাণুও কিন্তু ফ্লাজেলাযুক্ত, অর্থাৎ নর্মাল যে নগ্নবীজীদের বৈশিষ্ট্য এটাই, কিন্তু শুক্রাণুতে ফ্লাজেলা থাকতে হবে, নগ্নবীজের কিন্তু বৈশিষ্ট্য এইটাই। এবার চলে আসবো আমরা নিটোফাইটা। আমরা আগে কিন্তু নিটামের কথা পড়েছি। নিটাম টাইপের যে গাছগুলো রয়েছে তাদেরকে মিলে যে ডিভিশনের মধ্যে রাখা হয় তাদের নামই কিন্তু নিটোফাইটা। নিটোফাইটা এই ডিভিশনের মোট 70টি প্রজাতি পৃথিবীতে বর্তমানে বেঁচে আছে। তবে নিটোফাইটার ব্যাপারে একটা তথ্য মনে রাখতে হবে, নিটোফাইটার মধ্যে বেশ কিছু বৈশিষ্ট্য পাওয়া যায় যেগুলো আবৃতবীজী উদ্ভিদের সঙ্গে বেশি মিল সম্পন্ন। অর্থাৎ নিটোফাইটা এটা একটা নগ্নবীজী উদ্ভিদের ডিভিশন হলেও এর মধ্যে প্রচুর বৈশিষ্ট্য পাওয়া যায় যেগুলা কিন্তু আবৃতবীজীদের বৈশিষ্ট্য। আমরা একটু উদাহরণের দিকে চলে যাই, লক্ষ্য করো। নিটোফাইটার একটা উদাহরণের নাম হলো নিটাম। নিটামের শুক্রাণু ফ্লাজেলাবিহীন। দেখো আমরা কিন্তু আগে জেনেছি শুক্রাণুতে ফ্লাজেলা থাকা নগ্নবীজীদের বৈশিষ্ট্য, কিন্তু শুক্রাণুতে ফ্লাজেলা না থাকা এটা কিন্তু আবৃতবীজের বৈশিষ্ট্য। দেখো এর মধ্যে কিন্তু তাহলে আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য পাওয়া যাচ্ছে। তারপরে দেখো জাইলেমের ভেসেল থাকে।
আমরা জানি যে নগ্নবীজী উদ্ভিদের মধ্যে কিন্তু ভেসেল নামের উপাদানটা থাকার কথা না। জাইলেমের ভেসেল নামের উপাদানটা শুধু আবৃতবীজীদের থাকে। কিন্তু দেখো আমরা এখানে কিন্তু নিটামের শরীরে ভেসেল পাচ্ছি, মানে নিটোফাইটার গ্রুপের গাছগুলোর শরীরের মধ্যে কিন্তু আমরা ভেসেল পাচ্ছি। তাহলে নিশ্চয়ই এটা কিন্তু একটা আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য। তাহলে যেহেতু এই বৈশিষ্ট্যগুলো একটু ব্যতিক্রম, তাই তোমাদের বেশি মনে রাখতে হবে। পরীক্ষায় কিন্তু এমসিকিউ আসতে পারে, নিচের কোন উদ্ভিদটি নগ্নবীজী হওয়া সত্ত্বেও জাইলেমের ভেসেল থাকে, নিচের কোন উদ্ভিদটি নগ্নবীজী হওয়া সত্ত্বেও শুক্রাণুতে ফ্লাজেলা থাকে না। এভাবে কিন্তু এমসিকিউ আসতে পারে, মনে থেকো যেন। নিটোফাইটার ব্যাপারে আরও দু একটা তথ্য লেখা আছে। এদের পাতাও দেখো আবৃতবীজীর মতো, খুবই গুরুত্বপূর্ণ কথা। নিটামের পাতাগুলো আবৃতবীজী উদ্ভিদের মতো, এবং এদের আর্কিগোনিয়া নাই। দেখছো মজার ব্যাপার, আমরা তো জানতাম যে আর্কিগোনিয়া থাকা নগ্নবীজীদের বৈশিষ্ট্য, কিন্তু এটা নগ্নবীজী হওয়া সত্ত্বেও এর মধ্যে কিন্তু কোনো আর্কিগোনিয়াটা নাই। ইফেড্রাতে যদি আমরা চলে আসি, ইফেড্রার ক্ষেত্রে দেখতে পাচ্ছি এদেরও শুক্রাণু ফ্লাজেলাবিহীন, এদেরও কিন্তু ভেসেল থাকে। আমি এই তথ্যটা একই তথ্যই এই জন্য বারবার লিখিনি। এই তথ্যটা এবার খুব গুরুত্ব দিয়ে পড়তে হবে। ইফেড্রাতে কি হয় বলতো, দ্বিনিষেক হয়। খুবই গুরুত্বপূর্ণ কথা, দ্বিনিষেক কিন্তু আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য, কিন্তু ইফেড্রা একটা ব্যতিক্রমী উদ্ভিদ যার মধ্যে দ্বিনিষেক হয়। কোন উদ্ভিদের মধ্যে দ্বিনিষেক হয়? ইফেড্রা। আবৃতবীজী উদ্ভিদ না হওয়া সত্ত্বেও কার মধ্যে দ্বিনিষেক হয়? ইফেড্রার মধ্যে। কোন নগ্নবীজী উদ্ভিদটার দ্বিনিষেক হয়? ইফেড্রার মধ্যে। আশা করি মনে থাকবে। তারপরে দেখো আরেকটা দরকারি ব্যাপার, ইফেড্রা উদ্ভিদ থেকে ইফেড্রিন নামক একটা ওষুধ উপাদান পাওয়া যায়, যা শ্বাসকষ্টের ওষুধ হিসেবে ব্যবহার করা হয়। তাহলে ইফেড্রিন কিসের চিকিৎসায় ব্যবহার করা হয়? শ্বাসকষ্টের চিকিৎসায় ব্যবহার করা হয়। ইফেড্রার মধ্যে যে ইফেড্রিন পাওয়া যায় এটা সবাই পারবে, এটা আসবে না। আসবে কি, ইফেড্রিন কিসের চিকিৎসায় ব্যবহার করা হয়? শ্বাসকষ্টের চিকিৎসায় ব্যবহার করা হয়, মনে থাকে যেন। তারপরে দেখো এই গাছটার নাম দেখো, এটার উচ্চারণ হচ্ছে অয়েল উইস্চিয়া। অয়েল উইস্চিয়া, অয়েল উইস্চিয়া এই গাছের ব্যাপারে দু একটা তথ্য। এদের শুক্রাণু ফ্লাজেলাবিহীন, এদেরও কিন্তু ভেসেল থাকে, অর্থাৎ আগের তথ্যগুলো এখানেও, কিন্তু কিছু এক্সট্রা তথ্য পাওয়া যাচ্ছে। পুংকোণ দেখতে ফুলের মতো। আসলে নগ্নবীজী উদ্ভিদের ফুলগুলো তো থাকে না, প্রকৃতপক্ষে কোনো ফুল থাকে না। পুংকোণ এবং স্ত্রীকোণ থাকে। তোমাদের আমি আগেও ছবি এঁকে দেখিয়েছিলাম যে আইসক্রিমের কোণের মতো কিছু স্ট্রাকচার থাকে যেগুলো তাদের ফুল হিসেবে কাজ করে। কিন্তু এই অয়েল উইস্চিয়ার যে পুংকোণটা সেটা আমাদের সাধারণ ফুলের মতোই দেখতে, অর্থাৎ আবৃতবীজীর ফুলের মতোই দেখতে। এদেরকে পাওয়া যায় কোথায়? নামিবিয়ার মরুভূমিতে পাওয়া যায়। নামিবিয়া আফ্রিকান দেশ, তার মরুভূমিতে কিন্তু অয়েল উইস্চিয়া পাওয়া যায়। এবং গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এখানেও কিন্তু আর্কিগোনিয়া জিনিসটা নাই। আর্কিগোনিয়া এটা কিন্তু নিটামের মধ্যেও নাই, অয়েল উইস্চিয়ার মধ্যেও নাই। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তথ্যটা সেটা ইফেড্রার ব্যাপার। ইফেড্রাটা বেশি ভালো করে মনে রাখলে সব এমসিকিউ কমন পড়ে। ইফেড্রা থেকে বেশি প্রশ্ন আসে। দ্বিনিষেক কার ঘটে, ইফেড্রিন কোথায় পাওয়া যায়, ইফেড্রিন কিসের চিকিৎসায় ব্যবহার করা হয়। আশা করি তোমরা পারবে। শব্দগুলোর একটু অর্থগুলো তোমাদের বলি। নিটাম শব্দের অর্থ তোমরা জানো, নিটাম মানে হলো গিট বা নট। আসলে এই গাছের যে কাণ্ডটা সেটা দেখতে অনেকটা গিট লাগানো দড়ির মতো, এই জন্য নিটাম নাম দেওয়া হয়েছে। ইফেড্রা শব্দের অর্থ কি? ইফেড্রা শব্দের মানে হচ্ছে উপরে উপরে বসে থাকা। দেখা যায় এই গাছের যে পাতাগুলো, একটার পাতার উপরে আরেকটা পাতা, আরেকটা পাতার উপর আরেকটা পাতা, একদম একটার উপরে আরেকটা বসে বসে অবস্থান করছে। এরকম বিশেষ আকৃতি হবার কারণে এদের নাম হলো ইফেড্রা। এবং অয়েল উইস্চিয়া এটা একজন বিজ্ঞানীর নাম থেকে এসেছে। অস্ট্রেলিয়ান একজন বিজ্ঞানী, নাম হচ্ছে ফ্রেডরিক অয়েল উইস্চ, তার নাম থেকে কিন্তু অয়েল উইস্চিয়া কথাটা এসেছে। এবার চলো আমরা চলে যাই কনিফেরোফাইটা এটার মধ্যে। কনিফেরোফাইটা এই ডিভিশনটা বা এই বিভাগটার মধ্যে সবচেয়ে বেশি উদ্ভিদ রয়েছে। প্রায় 550টি উদ্ভিদ প্রজাতি রয়েছে, অর্থাৎ নগ্নবীজী উদ্ভিদগুলোর মধ্যে এখন এই ডিভিশনটা বা এই বিভাগটাই সবচেয়ে বেশি রাজত্ব করছে। বিশেষ করে এরা আমেরিকার যে উত্তর অঞ্চল রয়েছে, কানাডার অঞ্চলগুলো রয়েছে, তারপর রাশিয়ার যে সাইবেরিয়ান অঞ্চল রয়েছে, সেখানে বড় বড় বন গঠন করেছে এই ডিভিশনের গাছগুলো। তাহলে দেখো এদেরকে কিন্তু কনিফার বলা হয়। কনিফেরোফাইটাদেরকে কিন্তু কনিফার বলা হয়। কেন কনিফার বলা হয় সেটাও তোমাদের একটু বলি। এই কনি শব্দের মানে হলো কোন, আর ফার মানে হচ্ছে কি বহন করা। এই গাছগুলোর শেপ অনেকটা এরকম, দেখো এই গাছগুলোর শেপ অনেকটা এরকম। এই গাছগুলোর শেপ অনেকটা এরকম, দেখে মনে হচ্ছে না যে একটা আইসক্রিমের কোন আইসক্রিম যেগুলো আছে না, কোন আইসক্রিমের মতো এই গাছগুলোর শেপ না বলো? এই গাছগুলোর শেপ কোন আইসক্রিম এর মতো হওয়ার কারণে এদেরকে কনিফার বলা হয়। কনি শব্দের মানেই হচ্ছে কোন,
বা কোন আইসক্রিম, আর ফার মানে হচ্ছে বহন করা। এই গাছগুলোর শরীরের মধ্যে একটা কোন আইসক্রিমের মতো শেপ থাকে, এই জন্যই কিন্তু এদেরকে বলা হয় কনিফেরোফাইটা বা কনিফার। তো এরা কোথায় থাকে? বিশেষ করে সাইবেরিয়া অঞ্চলে, রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে কনিফার বন গঠন করে এরা থাকে। এছাড়া আমি তোমাদের যেটা বললাম যে আমেরিকাতে, কানাডার বেশ কিছু অঞ্চলে এদেরকে পাওয়া যায়। তবে রাশিয়ার সাইবেরিয়াতে যে কনিফার বনটা রয়েছে তা বিশ্বের বৃহৎ বায়োম। এই বায়োম কথাটা আবার অনেকে কনফিউজড হয়ে যায়, আমাকে জিজ্ঞেস করে যে স্যার বায়োম কি? বায়োম হচ্ছে একই ধরনের পরিবেশ বিশিষ্ট একটা বড় অঞ্চলকে কিন্তু বলা হয় বায়োম। হয়তো দেখা যাচ্ছে যে পুরা সুন্দরবন, সব জায়গায় সুন্দরী গাছ পাওয়া যাচ্ছে, লবণাক্ত মাটি পাওয়া যাচ্ছে, তাহলে পুরো অঞ্চলটা মিলে একটা হচ্ছে বায়োম। তো যাই হোক, বায়োম আশা করি তোমরা বুঝছো যে কনিফার বন হচ্ছে সবচেয়ে বড় বায়োম। সুন্দরবন কিন্তু অত বড় কোনো বায়োম না, এরকম একটা ব্যাপার। তো কনিফেরোফাইটার যে গাছগুলো রয়েছে তারা বিশাল বড় বড় হতে পারে, অনেক বড় হতে পারে। কনিফার গাছগুলো সাধারণত অনেক বড় হয়, অনেক লম্বা হয়। তার মধ্যে 2টা কনিফার গাছের নাম আমি এখানে লিখেছি, যারা পৃথিবীর সবচেয়ে বড় এবং সবচেয়ে লম্বা উদ্ভিদ এবং সবচেয়ে বড় জীব। এদের চেয়ে বড় কোনো জীব হওয়া সম্ভব না। একই সাথে এরা পৃথিবীর সবচেয়ে প্রাচীন অর্থাৎ বেশি বয়স্ক জীব। তাহলে এদের ব্যাপারে একটু জেনে নেই। একটা গাছের নাম হচ্ছে হাইপেরিয়ন। হাইপেরিয়ন যে গাছটা রয়েছে সেটা অ্যাকচুয়ালি একটা কনিফার গাছ। এর প্রজাতির নাম হচ্ছে সেকুয়া সেম্পারভাইরেন্স। সেকুয়া সেম্পারভাইরেন্স। এটার উচ্চতা 115 মিটার। যদি ফুটে আমরা বলি প্রায় 379 ফুট লম্বা। 379 ফুট। ভাবো, আমাদের একটা করে ফ্লোর থাকে, আমরা যে বহুতল ভবনে থাকি, একতলা দুইতলায় থাকি, আমাদের একটা করে তালা মনে করো 10 ফুট। তাহলে 379 ফুট, এর মানে প্রায় 37 তলা লম্বা একটা ভবনের সমান। এত লম্বা এটা। আরেকটা গাছ রয়েছে জেনারেল শারমান বা জেনারেল শেরমান ট্রি। জেনারেল শেরমান ট্রি, এর প্রজাতির নাম হচ্ছে সেকুয়া জাইগান্টিয়া। সেকুয়া জাইগান্টিয়া নাম। এর উচ্চতা হচ্ছে 83.8 মিটার। এটা প্রায় প্রতিদিন বাড়ছে, এটার উচ্চতা আরও বাড়বে। এটা প্রতিদিন বাড়ছে একটু একটু করে। ফুটে যদি বলি তাহলে প্রায় 375 ফুট। তাহলে এতখানি লম্বা। এখন এই দুটা গাছের মধ্যে লম্বায় কে বড়? লম্বায় বড় হচ্ছে সেকুয়া সেম্পারভাইরেন্স বা হাইপেরিয়ন। হাইপেরিয়নই বেশি লম্বা। কিন্তু যদি আমরা এর হচ্ছে কে বড় এভাবে চিন্তা করি তাহলে কিন্তু জেনারেল শারমান ট্রিটা হচ্ছে বেশি বড়। এর চওড়ায় বেশি, এর পাতা ডাল এগুলা বেশি জেনারেল শারমান ট্রির। এবং হাইপেরিয়নের লম্বায় বেশি, কিন্তু ওই যে ব্যাসটা একটু কম। এখন এদের ব্যাপারে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে জেনারেল শারমান ট্রি যেটা, তার বয়স বিজ্ঞানীরা মনে করেন 2300 বছর থেকে শুরু করে 2700 বছর পর্যন্ত এর বয়স হতে পারে। পৃথিবীতে এর চেয়ে বেশি বয়স্ক কোনো জীব নাই। এটা পৃথিবীর সবচেয়ে বয়স্ক একটা জীব। 2700 বছর বয়স, ভাবতে পারছো যে পৃথিবীর মানব সভ্যতার শুরুর দিকের জীব মনে করা যায় একে। হাইপেরিয়নের বয়স একটু কম, এর বয়স প্রায় 2000 বছর। তোমাদের বইয়ে কেন জানি 5000 বছরের কথা বলা আছে, আমি এই রেফারেন্সটা ইন্টারনেটে কোথাও খুঁজে পাইনি। তো এদের বয়স মোটামুটি 2000 বছরের বেশি, দুইজনের বয়স। এরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে পুরনো জীব, পৃথিবীর সবচেয়ে বড় উদ্ভিদ, পৃথিবীর সবচেয়ে বড় জীব, এরকম ব্যাপার। তো এই বৈজ্ঞানিক নামগুলো সম্পর্কে একটু আইডিয়া দিই। সেকুয়া এই নামটা একজন মানুষের নাম থেকে এসেছে। আমেরিকার একজন উপজাতির নেতা যার নাম ছিল সেকুয়া, তার নামের সম্মানার্থে এই সেকুয়া নামটা দেওয়া হয়েছে। সেম্পারভাইরেন্স শব্দের অর্থ হচ্ছে চিরসবুজ, অর্থাৎ যেই গাছগুলোর পাতা সবসময় থাকে গাছের মধ্যে, পাতা সবুজ রঙের থাকে, পাতা কখনো ঝরে পড়ে না, এরকমই কথা দ্বারা আসলে সেম্পারভাইরেন্স বোঝানো হয়। জেনারেল শারমান ট্রির বৈজ্ঞানিক নাম হচ্ছে সেকুয়া জাইগান্টিয়া। এই জাইগান্টিয়া শব্দটা তোমাদের অনেক পরিচিত ইংরেজি শব্দ। জাইগান্টিক মানে আমরা জানি বিশাল আকার বা দৈত্যাকার। তো সেকুয়া জাইগান্টিয়া যেটা, সেটা হচ্ছে বেশ বড় আসলে, এই জন্য সেকুয়া জাইগান্টিয়া নাম দেওয়া হয়েছে। এই হচ্ছে পুরা নগ্নবীজী উদ্ভিদের একটা ক্লাসিফিকেশন থেকে টুকটাক এমসিকিউ আসে। যে কোনো এমসিকিউ আসলে আশা করি তোমরা পারবে। এই টপিক থেকে এমসিকিউ কি কি আসতে পারে সেটা তো আমরা জেনেছি। এই টপিক থেকে কিন্তু একটা খ মার্কের প্রশ্ন বা একটা ছোট প্রশ্ন আসতে পারে, সেটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আমাদের জানতে হবে। ছোট প্রশ্নটা হচ্ছে এরকম যে লিভিং ফসিল কি? লিভিং ফসিল কি? লিভিং ফসিল এই জিনিসটাকে কিন্তু বাংলায় বলা হয় জীবন্ত জীবাশ্ম। জীবন্ত জীবাশ্ম। লিভিং ফসিল বা জীবন্ত জীবাশ্ম আসলে কি, এটা আমাদের বুঝতে হবে। তোমাদের আগে ফসিল সম্পর্কে আইডিয়া দিই। ফসিল শব্দটা তোমরা অনেকেই শুনেছ। ফসিল কি আসলে? দেখো, একটা জীব মরে গেলে পচে যাবে, এটাই স্বাভাবিক। জীব মরে গেলে পচে যায়।
তাই না? কিন্তু জীব অনেক সময় মরে গেলে পচে নাও যেতে পারে। বিভিন্ন পরিবেশের উপাদানের প্রভাবে অনেক সময় জীবদেহটা সুরক্ষিতও থাকতে পারে। মনে করো আজ থেকে প্রায় 5 লক্ষ বছর আগে একটা জীব মারা গেছে, কিন্তু তার দেহটা কোনো কারণে পচেনি। হয়তো সে পাহাড়ের পাদদেশে বাস করত, হুট করে পাহাড় থেকে অগ্নুৎপাত হয়েছে, পাহাড় থেকে গলিত লাভা এসে তার শরীরের উপর পড়েছে, লাভা দিয়ে সে আবৃত হয়ে গেছে, এই জন্য তার শরীরটা আর পচেনি। লাভা দিয়ে আবৃত, এই জন্য তার শরীরটা পচলো না। এই জিনিসগুলোকেই কিন্তু বলা হচ্ছে ফসিল। বর্তমানে আমরা বিভিন্ন জায়গায় পাহাড় টাহাড় কাটতে গিয়ে অথবা আমরা সাগরের নিচ থেকে বিভিন্ন ফসিল পেয়ে যাই। তাহলে ফসিল জিনিসটা তো আমরা বুঝলাম। ফসিল পাওয়া যায় অনেক প্রাচীনকালে যে প্রাণীরা বাস করত তাদের কিন্তু ফসিল পাওয়া যায়। যারা অনেক আগে পৃথিবীতে বাস করতো তাদের ফসিল পাওয়া যায়। এই ফসিল যাদের পাওয়া যায় তারা পৃথিবীতে অধিকাংশ ক্ষেত্রে আর নাই, সবাই হারাই গেছে। যেমন ডাইনোসরের আমরা ফসিল পাই, ডাইনোসর কিন্তু এই মুহূর্তে জীবন্ত নাই। ডাইনোসরের সকল সদস্য কিন্তু হারাই গেছে। ডাইনোসরের মতো যারা ছিল তারা কিন্তু কেউ আর টিকে নাই। হয়তো আজ থেকে 10 কোটি বছর আগে পৃথিবীতে যে উদ্ভিদগুলো ছিল কেউ পৃথিবীতে আর টিকে নাই, সবাই কিন্তু একদম হারাই গেছে। কিন্তু এমনও কিছু জীব রয়েছে আজ থেকে কোটি কোটি বছর আগেও তারা টিকে ছিল, এখনও তারা টিকে রয়েছে। যাদের ফসিল আমরা পাই তাদেরকে এখন বর্তমানে জীবিত অবস্থায় আমরা পাচ্ছি, তাদেরকে আমরা কিন্তু বলবো লিভিং ফসিল। যেমন সাইকাসের কথা বলি, কয়েক কোটি বছর আগে সাইকাস কিন্তু পৃথিবীতে ছিল। আজ থেকে প্রায় 10-15 কোটি বছর আগে পৃথিবীতে সাইকাস ছিল। তাহলে সাইকাসের নিশ্চয়ই ফসিল পাওয়া যায়, এবং সাইকাসের মতো কিছু সদস্য এখনও পৃথিবীতে কিন্তু বেঁচে আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি সাইকাসের পূর্বপুরুষদেরও ফসিলও আমরা পাচ্ছি, এবং সাইকাসকে কিন্তু এখনও আমরা পৃথিবীতে পাচ্ছি। তাহলে দেখা যাচ্ছে সাইকাস একই সঙ্গে ফসিল, একই সঙ্গে লিভিংও, জীবন্তও রয়েছে, আবার তার ফসিলও পাওয়া যাচ্ছে। এই জন্য সাইকাসকে কিন্তু আমরা বলতে পারবো লিভিং ফসিল। শুধু সাইকাস না, সাইকাডোফাইটা ডিভিশন বা বিভাগের অন্তর্গত সাইকাডেলিস বর্গের যত সদস্য রয়েছে সবাই কিন্তু লিভিং ফসিল। এবং এই যে জিঙ্গু বিলোবাটা আছে এও লিভিং ফসিল। তার মানে এরা অনেক আগে পৃথিবীতে ছিল, এখনও এরা পৃথিবীতে টিকে আছে। এই জন্যই কিন্তু আমরা বলছি এদেরকে লিভিং ফসিল। বইয়ে যে সংজ্ঞাটা লেখা আছে সেটা একটু দেখে নেই। বইয়ে একটা লিভিং ফসিলের সংজ্ঞা দেওয়া আছে, সেই সংজ্ঞাটাকে আরও একটু সহজ করে আমি বোর্ডের এখানে লিখেছি, সবাই একটু লক্ষ্য করো। বলা হচ্ছে কি, অতীতকালে যে প্রজাতিগুলো পৃথিবীতে ছিল বা যে জীবগুলো পৃথিবীতে ছিল, বর্তমানে যাদের ফসিল পাওয়া যায়, অর্থাৎ অনেক আগে পৃথিবীতে ছিল বর্তমানে তাদের ফসিল পাওয়া যাচ্ছে, তাদের সাথে মিলসম্পন্ন জীবগুলোকে লিভিং ফসিল বলে। অনেক আগে একটা জীব ছিল, তার ফসিল আমরা পাচ্ছি, তার সঙ্গে মিলসম্পন্ন কিছু জীব এখনও পৃথিবীতে বেঁচে আছে, তাকে কিন্তু আমরা বলবো হচ্ছে লিভিং ফসিল। সংজ্ঞাটা খুব ভালো ভালো করে মনে রাখবে, যাতে করে পরীক্ষায় আসলে দিতে পারো। প্রায় প্রতিটা পরীক্ষায় কিন্তু এটা আসে, তোমাদের কলেজের পরীক্ষা হতে পারে, বোর্ড পরীক্ষা হতে পারে। খুব ভালো করে এই প্রশ্নটা মনে রেখো, উত্তরটা মনে রেখো, খতে বিশেষ করে বেশি আসে। এবার আমরা আলোচনা করব নগ্নবীজি উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো আমি বোর্ডে লিখেছি, তোমাদের একটু বুঝিয়ে দেব। যদিও বৈশিষ্ট্যগুলো অনেকটাই আমরা পড়ে ফেলেছি নগ্নবীজি এবং আবৃত বীজের পার্থক্য পড়ার সময়, তারপরও সবগুলো বৈশিষ্ট্য আমরা আরও একবার রিভিশন করব, এবং বৈশিষ্ট্যতে উল্লেখ করা প্রত্যেকটা শব্দ আমরা বুঝে বুঝে একটু পড়ব। লক্ষ্য করো, নগ্নবীজির প্রথম বৈশিষ্ট্যটা যদি আমরা একটু দেখি, নগ্নবীজির উদ্ভিদগুলো হয় বহু বর্ষজীবী। এই কথাটার মানে কি? কোনো উদ্ভিদ রয়েছে এরকম যে একবার ফুল ফল দিয়ে মরে যায়, যেমন ধান গাছ, গম গাছ, এরকম উদ্ভিদকে কিন্তু বলা হয় এক বর্ষজীবী। আবার কিছু গাছ রয়েছে 2 বছর বাঁচে, তাদেরকে বলা হয় দ্বিবর্ষজীবী। বহু বর্ষজীবী বলতে তাহলে কি বোঝাচ্ছে বুঝতে পারছো, যে এই গাছগুলো অনেক বছর বাঁচে। নগ্নবীজির প্রত্যেকটা গাছই অনেক বছর বাঁচে, এই জন্য এদেরকে বলা হচ্ছে বহু বর্ষজীবী। দ্বিতীয়ত যে বৈশিষ্ট্যটা লেখা আছে, চিরসবুজ। নগ্নবীজ উদ্ভিদরা চিরসবুজ, এই কথাটার মানে কি? চিরসবুজ শব্দ দিয়ে আবার এটা মনে করো না যে সবসময় সবুজ রঙের হয় দেখতে, আসলে তা নয়। উদ্ভিদগুলো 2 প্রকার হয় পাতা ঝরার উপর ভিত্তি করে। কোনো কোনো উদ্ভিদ বছরের কোনো একটা সময়, বিশেষ করে শীতকালে, উদ্ভিদের সব পাতা ঝরে যায়, গাছের সব পাতা ঝরে যায়, সেই গাছগুলোকে কিন্তু বলা হচ্ছে পত্রঝরা উদ্ভিদ বা পত্রঝরা গাছ। কিন্তু কিছু কিছু গাছ রয়েছে সারা বছর তার পাতা থাকে, কখনোই সব পাতা ঝরে যায় না, এরকম গাছকে কিন্তু বলা হয় চিরসবুজ গাছ। তাহলে যে গাছগুলোর শীতকালে সব পাতা ঝরে যায় বা কোনো সময় সব পাতা ঝরে যায় তারা হচ্ছে পত্রঝরা গাছ। আমরা মেহগনির কথা বলতে পারি, শীতকালে দেখবে মেহগনি গাছে সব পাতা ঝরে গেছে। কিন্তু কিছু গাছ আছে শীতকাল হোক গরমকাল হোক সব পাতা ঝরে যায় না, পাতাগুলো গাছে থাকেই, এরকম গাছকে কিন্তু বলা হয় চিরসবুজ গাছ। নগ্নবীজি সব গাছই হচ্ছে চিরসবুজ। তারপরের যে বৈশিষ্ট্যটা বলা হচ্ছে স্পোরোফাইট অসম রেণুপ্রসূ বা হেটারোস্পোরাস। বিশাল কঠিন ব্যাপার। স্পোরোফাইট শব্দটার অর্থ কি এটা আগে আমাদের বুঝতে হবে। দেখো, একটা উদ্ভিদের জীবনচক্রে 2টা অবস্থা থাকে তাদের।
একটা উদ্ভিদ কখনো স্পোরোফাইটিক দশায় থাকে, কখনো সে গ্যামেটোফাইটিক দশায় থাকে। আমি একটু বুঝাই তোমাদের, লক্ষ্য করো। এটা হচ্ছে একটা গাছ, এটা হচ্ছে একটা গাছ। গাছ এই মুহূর্তে 2n সংখ্যক ক্রোমোজোমালা অবস্থায় রয়েছে, অর্থাৎ ডিপ্লয়েড দশায় রয়েছে। তারপরে গাছটা কি করবে? নিশ্চয়ই শুক্রাণু, ডিম্বাণু এই জিনিসগুলো তৈরি করবে। শুক্রাণু ডিম্বাণু কিন্তু হ্যাপ্লয়েড দশা বা n সংখ্যক ক্রোমোজোমালা দশা। শুক্রাণু ডিম্বাণু মিলিত হয় আবার কিন্তু একটা বেবি গাছ তৈরি হবে। এই যে বেবি গাছ তৈরি হলো। গাছ কিন্তু আবার 2n সংখ্যক ক্রোমোজোমালা দশা। এমনি উদাহরণের জন্য আমরা একটা গাছের উদাহরণ পড়ছিলাম। একটা গাছ কখনো ডিপ্লয়েড দশায় থাকে, আবার গাছের কখনো হ্যাপ্লয়েড দশা তৈরি হয়, আবার গাছটা কখনো ডিপ্লয়েড দশায় চলে আসে। প্রত্যেকটা জীবই মোটামুটি এরকম হ্যাপ্লয়েড ডিপ্লয়েড দশায় অবস্থান করে। মানুষের বেলায় এই দশাগুলোকে হ্যাপ্লয়েড ডিপ্লয়েড দশায় বলা হয়, তেমন কিছু এক্সট্রা নাম নাই। কিন্তু উদ্ভিদের জন্য, উদ্ভিদ যখন ডিপ্লয়েড দশায় থাকে এই দশাটাকে বলা হয় স্পোরোফাইট দশা। উদ্ভিদ যখন ডিপ্লয়েড দশায় থাকে সে দশাটাকে তার জন্য বলা হয় স্পোরোফাইট দশা। আর উদ্ভিদ যখন এরকম হ্যাপ্লয়েড দশায় থাকে এই দশাটাকে উদ্ভিদের জন্য বলা হয় গ্যামিটোফাইট দশা। তাহলে উদ্ভিদ যখন ডিপ্লয়েড থাকে, গাছগুলো যখন ডিপ্লয়েড দশায় থাকে তখন তাকে বলা হয় স্পোরোফাইট দশা। আর যখন কোনো গাছ হ্যাপ্লয়েড দশায় থাকে সেই দশাটাকে বলা হয় কিন্তু গ্যামেটোফাইট দশা। তাহলে স্পোরোফাইট এই কথাটা দ্বারা আসলে এরকম একটা পূর্ণাঙ্গ গাছ বোঝানো হচ্ছে। বলা হচ্ছে কি অসম রেণু প্রসূ। এই কথাটার মানে কি? অসম রেণু প্রসূ। এই প্রসূ শব্দটা প্রসব থেকে এসেছে। প্রসব মানে কি বলতো? জন্ম দেওয়া। মানে এর যে স্পোরোফাইটটা রয়েছে, অর্থাৎ পূর্ণাঙ্গ গাছটা রয়েছে, সেটা অসম রেণু প্রসব করে, মানে অসম আকৃতির রেণু তৈরি করে। রেণু মানে কি? রেণু মানে মনে করো বীজ, যদিও রেণু মানে বীজ না। রেণু থেকে শুক্রাণু ডিম্বাণু তৈরি হয়, শুক্রাণু ডিম্বাণু থেকে উদ্ভিদের প্রজনন হয়। তারপর আমরা মনে করি রেণু মানে হলো বীজ। তো এই নগ্নবীজের যে উদ্ভিদরা রয়েছে তারা কি করছে? অসম আকৃতির রেণু তৈরি করছে। আসলে দেখা যায় নগ্নবীজীদের দুই ধরনের রেণু তৈরি হয়। নগ্নবীজীদের দুই ধরনের রেণু তৈরি হয়। এক ধরনের রেণু যারা একটু আকারে বেশ বড় হয় তাদেরকে বলা হয় মেগা স্পোর। নগ্নবীজীদের আরও এক ধরনের রেণু তৈরি হয় যারা একটু আকারে ছোট, তাদেরকে বলা হয় মাইক্রো স্পোর। তাহলে দেখো তো কয় ধরনের রেণু তৈরি হচ্ছে? দুই ধরনের রেণু তৈরি হচ্ছে, মেগা স্পোর আর মাইক্রো স্পোর, তাই না বলো? মনে রেখো মেগা স্পোর থেকে কিন্তু ডিম্বাণু তৈরি হয়, আর মাইক্রো স্পোর থেকে কিন্তু শুক্রাণু তৈরি হয়। তো দুই ধরনের রেণু পাওয়া যাচ্ছে, একগুলো হচ্ছে মাইক্রো স্পোর আর একগুলোকে বলা হচ্ছে মেগা স্পোর। মেগা স্পোর আকারে বড়, মাইক্রোস্পোর আকারে ছোট। দুই রকম আকৃতির রেণু পাওয়া যাচ্ছে, কেউ বড় রেণু, কেউ ছোট রেণু। এই জন্যই বলা হচ্ছে কিন্তু অসম আকৃতির রেণু বা অসম রেণু প্রসূ। এটা আশা করি বুঝলে তোমরা। তারপরে বলা হচ্ছে কি রেণুপত্র বা স্পোরোফিল সন্নিবেশিত হয় স্ট্রোবিলাস বা কোন তৈরি করে। বিশাল কঠিন কথা। এর অর্থ কি? রেণু মানে হচ্ছে ওই যে রেণু বা স্পোর। পত্র মানে কি বলো? পাতা। এটার একটু ব্যাখ্যা দেই। সাধারণত আমরা যদি আবৃতবীজী উদ্ভিদের ক্ষেত্রে চলে আসি, আবৃতবীজী উদ্ভিদের থাকে ফুল, ফুলের মধ্যে শুক্রাণু ডিম্বাণু তৈরি হয়, সেখান থেকে উদ্ভিদের প্রজনন হয়। কিন্তু নগ্নবীজী উদ্ভিদের এরকম সুগঠিত কোনো ফুল থাকে না, তাদের পাতাতেই রেণু থাকে। এজন্য পাতাগুলোকে বলা হয় রেণুপত্র। এই রেণুগুলো থেকে তাদের শুক্রাণু ডিম্বাণু তৈরি হয় এবং শুক্রাণু ডিম্বাণুর মাধ্যমে তারা কিন্তু প্রজনন করে। মোট কথা এরা পাতা থেকে কিন্তু প্রজনন করতে পারে, যেহেতু ফুল নাই, কিছু রূপান্তরিত পাতা থেকে এরা প্রজনন করতে পারে। সেই পাতাগুলোকেই বলা হয় রেণুপত্র। রেণুপত্রকে ইংরেজিতে বলা হয় স্পোরোফিল। এই স্পোরো শব্দের মানে হলো রেণু, আর ফিল মানে কিন্তু পাতা। তো যাই হোক, নগ্নবীজী উদ্ভিদগুলো পাতার মাধ্যমে বা রেণুপত্রের মাধ্যমে প্রজনন করে। কিন্তু রেণুপত্রগুলো সাধারণ পাতার মতো না। তুমি যদি একটা সাইকাসের শরীর দেখো, আমি তোমাদের একটু দেখাই। এটা হচ্ছে সাধারণ একটা সাইকাসের শরীর। সাধারণ পাতা এইগুলা, কিন্তু কিছু পাতা একটু বিশেষায়িত হয়, কিছু পাতা বিশেষায়িত হয় কেন্দ্রতে এসে একটু ঘন এরকম স্ট্রাকচার তৈরি করে। তাহলে যে পাতাগুলো একটু বিশেষায়িত হয় তারাই রেণুপত্র। রেণুপত্রগুলো সবাই একত্রিত হয়ে দেখো একটা সুন্দর
কোন যে আইসক্রিম রয়েছে কোন আইসক্রিমের মতো আকৃতি তৈরি করেছে, এই জিনিসটাকে কিন্তু তাহলে আমরা বলবো কোন। তার মানে রেণুপত্র সন্নিবেশিত হয় কোন তৈরি করে, রেণুপত্র সন্নিবেশিত হয় কোন তৈরি করে, এই কোণেরই অপর নাম হলো স্ট্রোবিলাস। তাহলে এই জিনিসটাকে বলা হচ্ছে স্ট্রোবিলাস, মানে এদের ফুল নাই, বিশেষ কিছু পাতা একত্রিত হয়ে একটা ফুলের মতো স্ট্রাকচার তৈরি করছে, তাকে আমরা বলছি কোন বা স্ট্রোবিলাস। আশা করি বুঝছো তোমরা। এই বিশেষ পাতাগুলোকে রেণুপত্র কেন বলা হচ্ছে, কারণ এই পাতাগুলোই প্রজননে অংশগ্রহণ করে তাই। আচ্ছা, পরের বৈশিষ্ট্যতে চলে যায়। স্ত্রী রেণুপত্র বা মেগা স্পোরোফিলে ডিম্বক থাকে, গর্ভাশয়, গর্ভমুণ্ড এবং গর্ভদণ্ড থাকে না। আমরা সাইকাসের প্রজনন পড়তে গেলে এটা ডিটেইলে পড়বো, তারপর আমি একটু সংক্ষেপে বলি। এটা মনে করো একটা সাইকাসের স্ত্রী রেণুপত্র। এটা হচ্ছে একটা সাইকাসের স্ত্রী রেণুপত্র। স্ত্রী রেণুপত্রটা দেখা যাচ্ছে গায়ে অনেক জায়গায় খাঁজ, এবং এই খাঁজগুলোতে এরকম গোল গোল কিছু দানা পাওয়া যায়। এটা একটা পাতা, তাই না? এটা একটা পাতা, যে পাতার মধ্যে দেখো এই যে রেণু, পাতার মধ্যে রেণু আছে বলে এটা কিন্তু রেণুপত্র। রেণুগুলো একটু বড় বড়, এই জন্য এটাকে কিন্তু বলা হচ্ছে মেগা স্পোরোফিল। এটাকে বলা হচ্ছে কিন্তু স্ত্রী রেণুপত্র বা মেগা স্পোরোফিল। চারপাশে এই জিনিসগুলো দেখছো না, এগুলোই হলো রেণু বা স্পোর। আসলে এই রেণু বা স্পোরের মধ্যে রয়েছে ডিম্বক। এই রেণু বা স্পোরের মধ্যে রয়েছে হচ্ছে ডিম্বক। স্ত্রী রেণুপত্রের তাহলে পাতার কিনারাতে কে রয়েছে বলো? ডিম্বক রয়েছে। স্ত্রী রেণুপত্র বা মেগা স্পোরোফিলে ডিম্বক থাকে। এটা হচ্ছে স্ত্রী রেণুপত্র বা মেগা স্পোরোফিল। এখানে দেখো অনেক ডিম্বক আছে, কিন্তু কোনো গর্ভাশয়, গর্ভমুণ্ড, গর্ভদণ্ড এগুলা কিচ্ছু থাকছে না। বুঝতে পারছো? স্ত্রী রেণুপত্রে তাহলে ডিম্বক রয়েছে, এটা স্ত্রী রেণুপত্র, গায়ে রয়েছে ডিম্বক, কিন্তু গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড নাই। তারপরে বলা হচ্ছে পরাগরেণু ডিম্বক রন্ধ্রে পতিত হয়, আর কি গুনিয়া থাকে। খেয়াল করো, এই ডিম্বকের ভেতরের ছবিটা যদি আমি তোমাদেরকে দেখাই, একটু বড় করে দেখাই, ডিম্বকের ভেতরের ছবিটা অনেকটা এরকম। ডিম্বকের বাইরের দিকে দেখো একটা সুন্দর ছিদ্র রয়েছে, এই ছিদ্রটাকেই বলা হচ্ছে কিন্তু এই ডিম্বক রন্ধ্র। ডিম্বক রন্ধ্রতে এসে কে পতিত হবে বলতো? পরাগরেণু এসে ডিম্বক রন্ধ্রের উপরে পতিত হবে, এবং ডিম্বকের মধ্যে আরও একটা সুন্দর থলে থাকবে, এই থলেটাকেই কিন্তু বলা হচ্ছে আর্কিগোনিয়া। তাহলে আমরা দুইটা জিনিস দেখলাম, পরাগরেণু এসে ডিম্বক রন্ধ্রতে পতিত হলো, এবং ডিম্বকের মধ্যে থাকছে কে? আর্কিগোনিয়া। কিন্তু আবৃতবীজী উদ্ভিদের ডিম্বকের মধ্যে কিন্তু থাকে গর্ভাশয়, এটা কিন্তু আমরা আগেও পড়েছি। তারপরে চলো, ডিম্বক মেগা স্পোরোফিলের কিনারাতে নগ্ন অবস্থায় থাকে, এটাও আমরা দেখলাম। এটা হচ্ছে একটা মেগা স্পোরোফিল বা স্ত্রী রেণুপত্র। স্ত্রী রেণুপত্রের বাইরের দিকে ডিম্বকগুলো কেমনে রয়েছে বলো? নগ্ন অবস্থায় আছে। এই ডিম্বকগুলোকে কি কেউ ঢেকে রেখেছে? না, ডিম্বকগুলোকে কেউ ঢেকে রাখেনি। আমরা যদি একটা আবৃতবীজী উদ্ভিদের ক্ষেত্রে যাই, জবা ফুল বা গোলাপ ফুল, দেখবো অনেক পাপড়ি দিয়ে ডিম্বকটা কিন্তু ঢেকে থাকে, কিন্তু এখানে ডিম্বককে কেউ ঢেকে রাখেনি, ডিম্বক উন্মুক্ত রয়েছে। এটাই বলা হচ্ছে যে ডিম্বকগুলো নগ্ন অবস্থায় থাকে। গর্ভাশয় নাই, তাই ফল তৈরি হয় না, তাই বীজটা নগ্ন অবস্থায় থাকে। আগেই আমরা এটা পড়েছি, গর্ভাশয় না থাকার কারণে ফল তৈরি হয় না, এজন্য বীজটা নগ্ন অবস্থায় থাকে। একটা আমের ক্ষেত্রে কি হয়? আমরা একটা আমের ক্ষেত্রে দেখেছি, এটা একটা আমের ক্ষেত্রে আমরা দেখেছি বীজের চারপাশে আম থাকে, আমের শ্বাস থাকে, তাহলে বীজটা এই জন্য কিন্তু আবৃত থাকে। কিন্তু নগ্ন বীজদের ঘটনাটা এরকম না, বীজটাই সরাসরি থাকে, কোনো চারপাশে ফলের আবরণ নাই, এই জন্য বীজটা কিন্তু নগ্ন অবস্থায় থাকে। আর এই ফলটা তৈরি হয় না কেন? গর্ভাশয় নাই তাই। এটা কিন্তু আমরা আগেও ব্যাখ্যা করেছি। দ্বিনিষেক ঘটে না, ওই যে আবৃতবীজী উদ্ভিদে দুইবার নিষেক হয়, সেকেন্ডারি নিউক্লিয়াসের সঙ্গে শুক্রাণুর মিলন আর ডিম্বাণুর সঙ্গে শুক্রাণুর মিলন, দুইবার নিষেক হয় আবৃতবীজী উদ্ভিদে। নগ্নবীজীতে একবারে নিষেক হয়, দ্বিনিষেক ঘটে না। শস্য হয় হ্যাপ্লয়েড, যা নিষেকের আগে উৎপন্ন হয়। এটা আমি ভালো করে ব্যাখ্যা করেছি নগ্নবীজী আবৃতবীজী উদ্ভিদের পার্থক্য বলার সময়। ডিম্বকের মধ্যে কিছু বিশেষ কোষ থাকে যাদের নাম নিউসেলাস, নিষেকের আগে থেকে এরা থাকে। তো এরা অনেক সময় ফল হিসেবে বা শস্য হিসেবে কাজ করে, যদি এদের সঙ্গে নিষেকের কোনো সম্পর্ক নাই, নিষেকের আগে থেকে ফলটা তৈরি হয়েছিল, এবং সেই ফলটা কিন্তু কেমন? হ্যাপ্লয়েড বা এন সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট।
তারপরে জাইলেমের ভেসেল নাই এবং ফ্লোয়েমের সঙ্গী কোষ থাকে না, এটা আমি বলেছি যে জাইলেম এবং ফ্লোয়েম এগুলো হচ্ছে উদ্ভিদের পরিবহন টিস্যু। উদ্ভিদের শরীরে খাদ্য পানি পরিবহন করে হচ্ছে জাইলেম এবং ফ্লোয়েম। জাইলেমের 4টা সদস্য, ট্রাকিড, ভেসেল, জাইলেম ফাইবার আর জাইলেম প্যারেনকাইমা। তবে নগ্নবীজী উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায় জাইলেমের ভেসেল নামের উপাদানটা থাকে না। এদিকে ফ্লোয়েমের আবার 4টা উপাদান, সিপকোষ, সঙ্গী কোষ, ফ্লোয়েম ফাইবার, ফ্লোয়েম প্যারেনকাইমা। তবে দেখা যায় নগ্নবীজী উদ্ভিদের ফ্লোয়েমের যে হচ্ছে সঙ্গী কোষ নামের উপাদানটা সেটা থাকে না। অর্থাৎ নগ্নবীজী উদ্ভিদের জাইলেমের ভেসেল নাই এবং ফ্লোয়েমের সঙ্গী কোষ কিন্তু নগ্নবীজী উদ্ভিদের থাকে না। তারপরে নগ্নবীজী উদ্ভিদরা কেমন হয়? বায়ুপরাগী হয়। এটা আমি বলেছিলাম তোমাদের যে নগ্নবীজী উদ্ভিদগুলোর শুক্রাণুতে বা পরাগরেণুতে বহু ফ্লাজেলা থাকে। বহু ফ্লাজেলা থাকার কারণে এরা সহজে বাতাসে উঠতে পারে, এই জন্য এরা হচ্ছে বায়ুপরাগী। তারপর বলা হচ্ছে অসম আকৃতির বা হেটারোমরফিক জনুক্রম বিদ্যমান। জনুক্রম কি জিনিস আমি একটু আগেও তোমাদের ব্যাখ্যা করে দিলাম। এই যে ডিপ্লয়েড দশা, হ্যাপ্লয়েড দশা, আবার ডিপ্লয়েড দশা, এই যে হ্যাপ্লয়েড ডিপ্লয়েডের যে আবর্তনটা, এটাকেই কিন্তু বলা হচ্ছে জনুক্রম। তাহলে একটা জীবের এরকম হ্যাপ্লয়েড ডিপ্লয়েডের আবর্তনকে কিন্তু বলা হচ্ছে জনুক্রম। তো সাধারণত জনুক্রমে যদি আমরা দেখি, দেখা যায় যে একটা জীবের জনুক্রমের কোনো পর্যায়টা বেশি স্থায়ী, বেশি শক্তিশালী এবং অপর পর্যায়টা একটু দুর্বল, ক্ষণস্থায়ী। যেমন আমরা যদি একটা এই উদ্ভিদটারই জনুক্রমের কথা ভাবি, মনে করেন এটা একটা সাইকাস উদ্ভিদের জনুক্রম দেখানো হচ্ছে। সাইকাসের ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা হলো সাইকাসের পূর্ণাঙ্গ গাছ, 2n সংখ্যক ক্রোমোজোমওয়ালা দশা বা স্পোরোফাইটিক দশা। আর এটা হচ্ছে সাইকাসের শুক্রাণু ডিম্বাণু, n সংখ্যক ক্রোমোজোমওয়ালা দশা বা গ্যামেটোফাইটিক দশা। দেখা যায় সাইকাসের যে স্পোরোফাইটিক দশাটা রয়েছে, এই দশাটা খুব শক্তিশালী। একটা পূর্ণাঙ্গ সাইকাসের গাছ অনেক শক্তিশালী, অনেক বছর বাঁচে, হয়তো 20-30 বছর বেঁচে যাচ্ছে। কিন্তু এদিকে সাইকাসের যে শুক্রাণু ডিম্বাণু, এটা মাত্র 4-5 দিন বাঁচে, খুবই দুর্বল, খাবার তৈরি করতে পারে না, কিছুই করতে পারে না। তাহলে দেখা যাচ্ছে সাইকাসের জীবনচক্রে সাইকাসও কিন্তু ডিপ্লয়েড দশায় বেশি দিন বাঁচে, স্পোরোফাইটিক দশায় বেশি দিন বাঁচে, কিন্তু গ্যামেটোফাইটিক দশায় কম দিন বাঁচে, মাত্র কয়েকদিন বাঁচে। কোথায় 30 বছর বাঁচছে আর কোথায় 5 দিন বাঁচছে। তার মানে বুঝতেই পারছি আমরা, দুইটা দশা সমানভাবে শক্তিশালী না, দুইটা দশা একই রকম না। একটা দশা শক্তিশালী আর একটা দশা দুর্বল। এরকম যদি কোনো জীবের জনুক্রম হয়, তখনই সেটাকে বলা হচ্ছে অসম আকৃতির জনুক্রম বা হেটারোমরফিক জনুক্রম। হেটারো শব্দের মানে, এখানে একটা বানান ভুল গেছে, ও হতো হেটারোমরফিক জনুক্রম। হেটারো শব্দের মানেই হচ্ছে অসম, মরফিক মানে হলো আকৃতির, জনুক্রম তো জনুক্রম বুঝলে তোমরা। এখন অনেকের মাথায় কোশ্চেন আসে যে স্যার হোমোমরফিক জনুক্রম এটাও কি হতে পারে? হ্যাঁ, হতে পারে। এমন অনেক জীব রয়েছে যাদের ডিপ্লয়েড দশা এবং হ্যাপ্লয়েড দশা সমানভাবে শক্তিশালী বা একই রকম অবস্থার। এটা হতে পারে ব্রায়োফাইটা বা মসের ক্ষেত্রে। মসদের ক্ষেত্রে দেখা যায় তাদের হ্যাপ্লয়েড দশাটাও যেমন, ডিপ্লয়েড দশাটাও তেমন। ওদের কিন্তু হয় হচ্ছে হোমোমরফিক বা আইসোমরফিক জনুক্রম। কিন্তু পৃথিবীর বাদবাকি সব জীবেরই আমরা এরকম হেটারোমরফিক জনুক্রম দেখতে পাই। মানুষেরও কিন্তু হেটারোমরফিক জনুক্রম বিদ্যমান। খেয়াল করে দেখো, আমি এই মুহূর্তে একটা পূর্ণাঙ্গ মানুষ, আমার শরীরের মধ্যে 2n সংখ্যক করে ক্রোমোজোম রয়েছে, আমি ডিপ্লয়েড দশায় রয়েছি এবং আমার শুক্রাণু তৈরি হবে, সেই শুক্রাণু মোটামুটি 5 দিন পর্যন্ত বাঁচতে পারবে। তাহলে আমার জীবনের কোন দশাটা বেশি শক্তিশালী বলো? আমার এই দশাটা, আমি এই মুহূর্তে আছি ডিপ্লয়েড দশা, এটাই বেশি শক্তিশালী। আমার শুক্রাণু সে কিন্তু দুর্বল, কয়েকদিন মাত্র বাঁচে। অর্থাৎ মানুষের ক্ষেত্রেও দেখা যাচ্ছে ডিপ্লয়েড দশাটাই বেশি শক্তিশালী, হ্যাপ্লয়েড দশাটাই কিন্তু দুর্বল। অর্থাৎ অসম আকৃতির জনুক্রম বা হেটারোমরফিক জনুক্রম বিদ্যমান। সবশেষে নগ্নবীজীদের একটা বৈশিষ্ট্য হচ্ছে লিভ স্কার থাকা। লিভ স্কার এই কথাটার মানে কি? আসলে একটা পাতা খুলে গেলে গাছের ডালে অনেক সময় দাগ থেকে যেতে পারে, এটাকেই বলা হয় লিফ স্কার। খেয়াল করো, লিফ মানে পাতা, স্কার মানে হলো দাগ। পাতা খুলে গেল, গাছের ডালে একটা দাগ থেকে গেল, এই জিনিসকে বলা হয় লিফ স্কার। এটা কিন্তু আমরা সাধারণত দেখে থাকি নারিকেল গাছে, তাল গাছে। নারিকেল গাছের যখন একটা পাতা খুলে যায়, সেখানে কিন্তু সুন্দর একটা দাগ থাকে। যাদের গ্রামে বাসা অথবা আধা শহরে বাসা, প্রত্যেকেই নারিকেল গাছ লক্ষ্য করেছো, দেখবে যে নারিকেল গাছের একটা পাতা খুলে গেলে সেখানে একটু দাগ থেকে যায়। এই দাগটাকেই বলা হয় লিফ স্কার। নগ্নবীজীদের ক্ষেত্রে লিফ স্কার একটা খুবই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। নারিকেল গাছের যেমন লিফ স্কার থাকে, নগ্নবীজীর প্রত্যেকটা গাছেই কিন্তু লিফ স্কার থাকে। আরেকটা জিনিস বলে রাখি, নগ্নবীজী উদ্ভিদের সঙ্গে কিন্তু নারিকেল গাছ, তাল গাছ বা খেজুর গাছের অনেক বেশি মিল রয়েছে। তো যাই হোক, আমরা নগ্নবীজী উদ্ভিদের যত বৈশিষ্ট্য ছিল আমরা একটু সংক্ষেপে বুঝে বুঝে পড়ার চেষ্টা করলাম। তোমরা আশা করি বুঝছো সবগুলা বৈশিষ্ট্য। এগুলো মুখস্থ রাখতে হবে, খুব গুরুত্ব দিয়ে মুখস্থ রাখতে হবে।